দেখো প্রথম ক্লাস প্র্যাকটিস ব্যাচে আমি প্রথমে ভেবেছিলাম তোমাদেরকে এক্সাম প্যাটার্নে যেরকম ম্যাথ আসে মানে এখান থেকে ওখান থেকে অনেক চ্যাপ্টার থেকে সেভাবে করাবো, কিন্তু পরে ভাবলাম না, সব থেকে বেশি ভালো হবে যদি আমরা প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করে নিই। ঠিক আছে, তো ডান দিকে দেখো কিছু অঙ্ক চ্যাপ্টার দেখতে পাচ্ছ। ঠিক আছে, ডান দিকে যে চ্যাপ্টার গুলো দেখতে পাচ্ছ এর আমি টাইপ ওয়াইজ একটা ব্যাচে তোমাদেরকে আমি করিয়েছি। প্র্যাকটিস ব্যাচে এই যে চ্যাপ্টার গুলো রয়েছে ঠিক এইভাবেই আমরা প্রথমে চ্যাপ্টার ওয়াইজ কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিই, তারপরে আমরা মিসলেনিয়াসে যাব। এক্সাম প্যাটার্নে যেরকম হয়ে থাকে সেরকমই যাব। ঠিক আছে, তো বেশি চ্যাপ্টার নেই, মোটামুটি 20 থেকে 25 খানা চ্যাপ্টার হবে। মানে তুমি যদি ইন্টারেস্ট কে দুটি চ্যাপ্টার ধরো বা মেনসুরেশন থেকে যদি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আলাদা আলাদা ভাবে করে নাও, তো 25 থেকে 26টি চ্যাপ্টার রয়েছে। সেখান থেকে আমরা একে একে করবো কি প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, তারপরে আমরা এক্সাম প্যাটার্নে যেগুলো হয় সেগুলো করব। প্লাস আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ফুল লেন্থ মক টেস্ট, 30টি বা 40টি কোশ্চেনের একটা মক টেস্ট নেওয়ার, যাতে করে তোমাদের উপকারে আসে। ঠিক আছে, এই হচ্ছে আমার ভাবনা চিন্তা। এটা আর মান্থলি তো তোমরা জানো যে মান্থলি তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আর কারণ যদি কোনো সাজেশন থাকে তো অবশ্যই আমাকে জানাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সকলেই আমাকে জানো, আমার ফোন নাম্বার তোমরা সকলেই জানো। তো অবশ্যই যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে বা কোনো রকমের কিছু বলার থাকে তো অবশ্যই আমাকে সরাসরি ফোন করবে। ঠিক আছে, কোনো রকমের বাধা ছাড়াই। আর আরেকটা জিনিস বলি, আজ এটা প্রথম ক্লাস, ম্যাথ প্র্যাকটিস ব্যাচের এটা প্রথম ক্লাস। আমরা নাম্বার সিস্টেম থেকে শুরু করব, যেরকম ভাবে সাজানো রয়েছে ডান দিকে। ঠিক আছে, সেরকম ভাবেই শুরু করবো নাম্বার সিস্টেম থেকে। আর এটা প্রথম ক্লাস, তো কিছু মনে করবে না যারা টাকা দিয়ে পড়ছো। আমি সবাইকে ফ্রিতে দিচ্ছি এই প্রথম ক্লাসটা, ইউটিউবে ফ্রিতে থাকবে। ঠিক আছে, এই ছিল আমার বক্তব্য। তো চলো শুরু করি নাকি নাম্বার সিস্টেম থেকে। ওকে, দেখো প্র্যাকটিস ব্যাচে প্রথম কোশ্চেন দেখো, বলেছে অমিতের পকেট মানি থেকে 150 টাকা এক জোড়া জুতো কেনার পেছনে খরচ হলো এবং 75 টাকা একটি ঘড়ি কেনার পেছনে খরচ হলো। মোট খরচের পরিমাণ ছিল তার মোট পকেট মানির 3/4। অমিত পকেট মানি হিসেবে কত টাকা পেয়েছিল? আচ্ছা, প্রথমে তার মোট খরচ কত সেটা আমাকে বের করতে হবে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ মোট খরচ কত, বলে দাও তো। মোট খরচ 225 টাকা। 150 টাকা দিয়ে জুতো কেনে আর 75 টাকা দিয়ে ঘড়ি কেনে, তো মোট খরচ হচ্ছে তার 225 টাকা। এই যে মোট খরচ, এটা হচ্ছে 3/4, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ। এই যে 225 টাকা খরচ, এটা 3 ভাগ। এটা যদি 3 ভাগ হয় তো 3 দিয়ে ভাগ করলে 1 ভাগ পেয়ে যাব। আর মোট তো 4 ভাগ, তো 4 দিয়ে গুণ, ব্যাস এটুকু করলে আমরা টোটাল পেয়ে যাই। বলো, কারো বুঝতে কোনো রকমের প্রবলেম রয়েছে? কোনো সমস্যা নেই, সেটা তোমার চলছে, আমার আশা করছি ঠিক আছে। যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে তো ক্লাস থেকে বেরিয়ে টুম্পা আবার যোগ দাও। ঠিক আছে, এটুকু বুঝতে কারো অসুবিধা রয়েছে? নেই আশা করছি, তাই না? 3/4 যেটা খরচ হয় সেটা 4 ভাগের 3 ভাগ। তো 3 ভাগ যদি 225 হয় তাহলে 4 ভাগটা কত? তো 3 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ, আমরা পেয়ে যাবো। ঠিক আছে, চলো কাটাকাটি করি। 3 দিয়ে যদি এটা কেটে দাও, 3×7 21, 1 15, 3×5 15, 75 যত সম্ভব 300 হয়। এইটা হচ্ছে আমাদের টোটাল পকেট মানি অমিতের। অপশন এ হচ্ছে উত্তর। যদি কারো কোন প্রশ্ন থাকে তো বলো। নেই, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে 52 মাইনাস মোড 8 মাইনাস, এটা মোড বলে। ঠিক আছে, এই যে ঘিরে দিয়েছে না, যারা 11-12 অঙ্ক ছিল তারা জানো এগুলোকে মোড বলে। ঠিক আছে, আরেকটা জিনিস, এই মোডের ভেতরে যদি ধরো মাইনাস এক্স আছে, এটা মানেও এক্স। যদি মোডের ভেতরে প্লাস এক্স থাকে সেটা মানেও এক্স। মানে ভেতরটা সবসময় পজিটিভ ধরতে হয়। ঠিক আছে, এবার খেয়াল করো, আমাদের প্রশ্নে দেওয়া আছে এরকম যে 52 মাইনাস মোট দেওয়া আছে 8 থেকে 20 বিয়োগ করলে আমরা -12 পাই। এবার আমরা এখানে লিখবো 52 মাইনাস, ঠিক আছে, 52 মাইনাস। এবার বলো, এই যে মোট -12 রয়েছে এটার মান কত? মোটের ভিতরে -12 রয়েছে, এর মান কত হবে বলো? শেখালাম তো এখনই যে -12 তাকে ঘিরে দিয়েছে, তার মানে এটার মান প্লাস হবে, প্লাস পজিটিভ 12 হবে সবসময়। ঠিক আছে, মাইনাস ভেতরটা সবসময় প্লাসই হয়,
এখানে +12 মানে 12 বসাবো। +12 বসালে তো আগে মাইনাস ছিল, তো -12 হয়ে যাবে। ঠিক আছে, এটা বসালে কত পাই? 40। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন বি। এবার তোমাকে যদি প্রশ্ন করি এরকম যে 5 প্লাস, ঠিক আছে, মোটের ভেতরে আছে -3, এটার মান কত হবে? তো বলো দেখি। 5 প্লাস -3 মোটের ভেতরে রয়েছে, বলো। 8 হবে। বাহ, এই তো শিখে নিয়েছো। কারণ ভেতরে মাইনাস থাকলেও এটা প্লাসে মাইনাসে গুণ হবে না, এটা প্লাস তো প্লাসে থাকবে। 5 প্লাস 5 প্লাস এইটার মান মোট 3, মোট -3, এর মান +3 হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি 8 হবে। চলো, শিখে নিয়েছো, খুব ভালো কথা। নেক্সট কোশ্চেনে দেখো, বলে যে একটি স্কুল পিকনিকের দলে 2/9 অংশ ছিল প্রাপ্তবয়স্ক এবং শিশুদের সংখ্যা প্রাপ্তবয়স্কদের চেয়ে 95 জন বেশি ছিল। সেখানে কতজন শিশু ছিল? দেখো, যদি অংশ হিসাব করে, অংশ মানে তো অনুপাত, তাই না? এই যে 2/9 অংশ ছিল প্রাপ্তবয়স্ক, তো প্রাপ্তবয়স্ক 2/9 অংশ, তার মানে আমি বলতে পারি 9 ভাগের মধ্যে 2 ভাগ, 9 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে বলো শিশু কত ছিল? শিশু 7 ভাগ, হ্যাঁ কি না? এখানটা ক্লিয়ার করো, এখানটা ভালো করে ক্লিয়ার করো। বলো 2/9 অংশ প্রাপ্তবয়স্ক মানে 9 ভাগের মধ্যে 2 ভাগ প্রাপ্তবয়স্ক, তাহলে বাকি 7 ভাগ শিশু, হ্যাঁ কি না? আরে মুখে তালা কেন তোমাদের? তোমরা শুনতে পাচ্ছ না? মেরাজ, শান্তনু, লুকমান, শুনতে পাচ্ছ না তোমরা আমাকে? হ্যালো, তাহলে বলছো না কেন? আমি কি বলছি তার উত্তর করছো না কেন? মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছে। নেটওয়ার্কের একটু প্রবলেম রয়েছে। চলো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তাদের অনুপাত। তাহলে এটা 2 আর এটা 7, কত বেশি? 5 বেশি। এই 5-এর মান দেওয়া আছে 95 জন, তাই না? অনুপাতে 5 বেশি, শিশুরা 5 বেশি, কিন্তু অ্যাকচুয়ালি 95 জন বেশি, মানে 5-এর মান হচ্ছে 95। তাহলে 1-এর মান হচ্ছে 19। স্ক্রিন যদি দেখতে না পাও তো একটু এক কাজ করো, ঠিক আছে? এক কাজ করতে পারো, 1 সেকেন্ড দাও, আমি তোমাদের ব্যবস্থা করছি। ক্লাস থেকে একবার বেরিয়ে যাও, দিয়ে আবার যোগ দাও, ঠিক আছে? ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আর একবার যোগ দাও, দেখো সব সব ক্লিয়ার হয়ে যাবে। নেটওয়ার্কের এটাই প্রবলেম অনলাইন ক্লাসে, বাকি সব ঠিক রয়েছে। ঠিক আছে, এবার ক্লিয়ার আছে? এবার 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 ঠিক আছে। আমি আমাদের ডাইনিং হলে, আমি মানে হল রুমে পড়াচ্ছিলাম, ঠিক আছে? তো হল রুমে তোমাদের হবে না, আমাকে স্টাডি রুমে আসতে হলো তোমাদের জন্য। ঠিক আছে, এখানে গরম, তো একটু ক্লাস করো। আর ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ পাচ্ছ? ব্যাকগ্রাউন্ড কোন নয়েজ আসছে? ও, চলো ঠিক আছে, এসি লাগাতে হবে। ওকে, চলো। তাহলে 1-এর মান হচ্ছে 19, আমাকে বের করতে বলেছে ওখানে শিশু কত ছিল, মানে 7 মানে কত। তো 7-এর মান কত হবে? 1-এর মান যদি 19 হয়, 7-এর মান হবে 7 19, তোমার কত হচ্ছে? 7 19 হচ্ছে তোমার 133 যত সম্ভব। না, 19 7 133, 7 9 63, 6 থেকে 7 থেকে 7 13, ওকে 133 জন, এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। সহজ ছিল এটা। চলো নেক্সট কোশ্চেনে যাবো। দেখো, বলা হয়েছে কি 1 প্লাস হাফ প্লাস 1/4 1/8 এইভাবে চলেছে। তো এই ধরনের সিরিজ তোমরা শিখেছো কিনা জানি না, আমি আমি আশা করছি শিখিয়েছি তোমাদেরকে। এরকম সিরিজে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এটা গুণোত্তর প্রকৃতিতে হয়ে আছে, মানে প্রথম পদ হচ্ছে এ, তাকে হাফ দিয়ে গুণ করলে হাফ হয়, আবার হাফ দিয়ে গুণ করলে 1/4 হয়, আবার হাফ দিয়ে গুণ করলে 1/8 হয়, এইভাবে চলতে চলতে গিয়েছে ইনফিনাইট অবধি।
এবার মনে রেখো হাফ থেকে যদি শুরু হয় তো এর ভ্যালু সবসময় 1 হয়, আর এদিকে তো প্রথমে 1 আছে, তো 1 প্লাস এইটার ভ্যালু 1, তার মানে টোটাল হবে 2। এইটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হচ্ছে অপশন এ। এবার এবার বলি মনে রাখার বিষয়টা খেয়াল করো। কি করে মনে রাখবে? আমি তো এটা মনে না থাকতেও পারে। তো মনে রেখো যদি ডাবল হতে হতে যায়, হাফ তার ডাবল 1/4, মানে সরি আরো হাফ হতে হতে গিয়েছে, ডাবল না, নিচেরটা ডাবল হতে হতে গিয়েছে, ঠিক আছে, 2 ছিল 4 হলো, নিচেরটা হয়ে গেল 8, নিচেরটা হয়ে গেল 16, এইভাবে যদি চলতে থাকে তো তখন এটার মান সমান সমান 1 হয়। সব সময় এটার মান কত হয়? এটার মান হয় 1। মনে থাকবে? চলো, এই রিলেটেড তোমার একটা সূত্র রয়েছে, সূত্রটা তোমাদেরকে এই অজুহাতে বলে দিই আমি। এখানে প্রথম পদ দেখতে পাচ্ছ, প্রথম পদ আমরা এ তে ইন্ডিকেট করি, সেটা হচ্ছে 1। আর একটা আর মানে দুজনের মধ্যে কত গুণ হয়ে আছে সেটা হবে হাফ গুণ হয়ে আছে। দেখো প্রত্যেকটির সঙ্গে হাফ গুণ হয়ে আছে, আগেরটির সঙ্গে হাফ গুণ করলে তার পরেরটি পাওয়া যায়। এই হচ্ছে দুটি। তাহলে এর সমষ্টি বের করার একটা নিয়ম রয়েছে, যদি ইনফিনিটি অবধি থাকে তো সমষ্টি বের করার নিয়ম কি? সমষ্টি বের করার নিয়ম হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, সরি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। বাস এটুকু করলে আমাদের অ্যান্সার পেয়ে যায়। দেখো এ মানে তো 1, আর নিচে হবে 1 মাইনাস আর, আর এর মান হচ্ছে হাফ, তার মানে উপরে পাবো 1, নিচেরটা 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়, তার মানে উপরে 1 আছে, নিচের হাফ উল্টে যাবে, মানে উপরে হবে 2, নিচে 1, নিচে 1 দেওয়ার দরকার নেই, 2, এটাই হচ্ছে উত্তর। আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো? কিন্তু আমরা এভাবে করি না, আমরা সবসময় ওইভাবে করে দিই যে হাফ থেকে যদি শুরু হয়, হাফ থেকে তারপর 1/4, 1/8, 1/16 এইভাবে যদি যাই তাহলে তার মান 1 হয়। তো মনে রেখো এইটার মান 1, ঠিক আছে, এইটার মান হচ্ছে 1। এটা যদি 1 হয় তো আগে একটা 1 আছে, টোটাল 2 হবে, বাস ঝামেলা শেষ। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এক্স ওয়াই এবং জেড একত্রে 15 দিনে 2400 টাকা উপার্জন করে, আর ওয়াই এবং এক্স ওয়াই 16 দিনে করে 1840 টাকা, ওয়াই জেড করে 18 দিনে 1580 টাকা। তাহলে বলতে হবে ওয়াই এর দৈনিক উপার্জন কত। খুব মজার একটা প্রশ্ন। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এক্স ওয়াই জেড তো বলা আছে না, এক্স ওয়াই আর জেড, এই তিনজনে একদিনে কত করে বলো তো? 15 দিনে 2400, 15 দিনে 2400, তাহলে একদিনে কত? 15 দিয়ে ভাগ, 15 1 কে 15, থাকছে 9, 15 6 90, 160 টাকা, তিনজনে মিলে 160 টাকা। এবার খেয়াল করো, আমরা যদি শুধু এক্স ওয়াই বের করি, এক্স প্লাস ওয়াই, তাহলে বলেছে 16 দিনে 1840, তাহলে একদিনে কত? 1840 কে 16 দিয়ে ভাগ, 16 1 16, 2 24, 16 1 16, 8 16 5 115। বাহ। আরেকটা দেওয়া আছে ওয়াই জেড, দেখো ওয়াই আর জেড এরা কত করে? 18 দিনে 1530, তাহলে একদিনে কত? 1530 কে 18 দিয়ে ভাগ, কত হবে? কত? 85। ওকে। এবার খেয়াল করো, আচ্ছা এই দুটি থেকে মানে 160 থেকে মানে এক্স ওয়াই জেড থেকে যদি এই দুটির যোগফল বিয়োগ করে দিই, তো এই দুটিতে অ্যাকচুয়ালি ওয়াই ডাবল আছে তাই না? এই দুটিতে এক্স একবার, ওয়াই কিন্তু 2 বার আছে, আর জেড একবার। তার মানে এই দুটির যোগফল যদি আমি যোগ করি তো আমরা পাচ্ছি 200 টাকা। এই 200 টাকাতে কি আছে? 200 টাকাতে এক্স আছে একবার, ওয়াই আছে 2 বার, আর জেড আছে একবার, এরা কিন্তু 200 টাকা। আর শুধু এক্স ওয়াই জেড এরা করে 160 টাকা। খেয়াল করো যদি বিয়োগ করে দিই তো এক্স কেটে যাবে, জেড কেটে যাবে, দুটি ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করলে একটা ওয়াই থাকে, আর সে হচ্ছে কত? 40 টাকা। অ্যান্সার হবে অপশন বি। বলো কার বুঝতে অসুবিধা, বলো আমি বুঝিয়ে দিচ্ছি আবার। কার বুঝতে অসুবিধা আছে? এই সকলেই বুঝে নিয়েছো? আমি এত ভালো বোঝাতে পারি? বাহ। চলো থ্যাংক ইউ। চলো নেক্সট।
দেখো বলেছে 35 জন ব্যক্তির একটি দলে 20 জন ইয়াং এবং 18 জন বালিকা আছে, গার্লস। দলটিতে কতজন ইয়াং গার্লস রয়েছে, তরুণী বালিকা কত রয়েছে? দেখো টোটাল তো 35 জন, টোটাল 35 জন। এবার যদি 20 জন ইয়াং ইয়াং হয়, এটা ছেলে মেয়ে থাকতে পারে, আর যদি 18 জন বালিকা হয়, তাহলে টোটাল তো 38 জন হয়ে যাচ্ছে। টোটাল তো 38 জন নেই, তার মানে এই দুটি দলে কমন আছে কিছু, তাই না? তো বলো অতিরিক্ত কত হচ্ছে? আমাদের লোক তো মোট 35, তাহলে 3 জন অতিরিক্ত হচ্ছে। তাহলে 3 জন এই দুটিতেই ঢুকে আছে, এখানেও 3 জন ঢুকে আছে, এখানেও 3 জন ঢুকে আছে, তাই না? হ্যাঁ কি না বলো? তার মানে এখানে যে 3 জন ঢুকে আছে, সেই 3 জন তো মেয়ে, আর সেই 3 জন যদি এখানে থাকে তাহলে সে তো ইয়াং। তাহলে আমি বলতে পারি 3 জন আছে, যে 3 জন মেয়েও বটে আবার ইয়াংও বটে। আমি কি বোঝাতে পারছি? ভেন ডায়াগ্রাম তোমরা শিখেছো? ভেন ডায়াগ্রাম, এই যে 20 জন, এর মধ্যে 20 জনের মধ্যে 20 জন তো ইয়াং, এর মধ্যে 17 জন এদিকে থাকবে, আর কিছু জন 3 জন ধরো ইয়ে আছে, 3 জন কি, 3 জন হচ্ছে মেয়ে। টোটাল 20 জন ইয়াং। এই যে বড় তুমি গোলটা দেখতে পাচ্ছ, এখানে 20 জন আছে, 17 জন আর 3 জন, এই 20 জনে কিন্তু ইয়াং। আর 18 জন মেয়ে, 18 জনের মধ্যে তুমি খেয়াল করো 15 জন মেয়ে আছে আর 3 জন ইয়াং। এবার দেখো সবগুলো যোগ করে দাও, দেখো 35 জন হবে। 3 জন ইয়াংও বটে, 3 জন গার্লসও বটে, মানে দুই পক্ষেই আছে ওরা। সবগুলো যোগ করে দাও, দেখো 35 জন হবে। এছাড়া আরেক ভাবে বের করি আমরা, সেটা হচ্ছে কি, যেহেতু বেশি হয়ে যাচ্ছে না, 20 জন আর 18 জন, এই দুটি যোগ হয় আর সেখান থেকে টোটাল বিয়োগ হয়, তাহলেও আমরা পেয়ে যাই। ঠিক আছে, 38 মাইনাস 35 সমান 3 জন উভয় তো রয়েছে। ঠিক আছে, 3 জন উভয়ে রয়েছে, এই 15 এই 18তেও রয়েছে 3 জন, 20তেও রয়েছে 3 জন। তো 18 যে 3 জন আছে, সে 3 জন তো মেয়ে, গার্লস, হ্যাঁ কি না? আচ্ছা এই যে 18তে 3 জন আছে, সে 3 জন তো অবশ্যই মেয়ে হবে, আর সেই 3 জন যদি এখানে থাকে তার মানে সে 3 জন ইয়াংও বটে। তাহলে আমরা পাবো 3 জন আছে যারা মেয়েও বটে ইয়াংও বটে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে একজন কৃষকের বাড়িতে মুরগি ও ছাগল রয়েছে, তাদের মাথার মোট সংখ্যা 42 এবং পায়ের সংখ্যা হচ্ছে 138। মুরগির সংখ্যা নির্ণয় করো। বলো টম্পা, সূত্র মনে আছে? মুরগি বের করতে বলেছে। দুই পা আছে, মুরগির দুটো পা থাকে, তো যাদের দুটো পা তাদের আমরা কি করে বের করি? যাদের দুটো পা তাদের আমরা বের করি, মাথাকে দ্বিগুণ করে দিই, মাথাকে দ্বিগুণ, আর সেখান থেকে পায়ের অর্ধেক বিয়োগ। বাস এইটুকু মনে রাখলেই হয়। এই ধরনের সকল অঙ্ক, ঠিক আছে, অল টাইপস অফ ম্যাথস এই একটা ফর্মুলাতেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমার ছাগল চাইতে পারে, কিন্তু ছাগল চাইলেও তুমি মুরগি বের করো। মুরগি কি করবে? মাথা আছে দ্বিগুণ, তাহলে 2 এর সঙ্গে 42 গুণ, মাইনাস 138 হচ্ছে পা, তাকে 2 দিয়ে ভাগ, 42 দুগুণে হবে 84, মাইনাস 138 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 69। তাহলে কত হচ্ছে? 15। তাহলে 15টি মুরগি, 15টি মুরগি আছে। তাহলে বলো মুরগি যদি 15টি থাকে, আমাকে যদি ছাগল চাইতো, তো টোটাল তো 42টি পশু আছে, পশু পাখি মিলে, সেখান থেকে 15 বিয়োগ করে দাও, তাহলে তো হয়ে যাবে 27। 27 তো 27টি হচ্ছে ছাগল। তো এই একটি ফর্মুলাতেই কিন্তু করা যাবে। এবার তুমি যদি বলো না দাদা আমি ছাগলের জন্য ফর্মুলা শিখবো, তো শিখতে পারো, তোমার ব্যাপার, আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। যদি তোমাকে বলতো যে ছাগল কতগুলো থাকবে, তো সেটাও তুমি বের করতে পারতে অনায়াসে টোটালি। মানে ছাগলের তো 4টি করে পা, তো যাদের 4টি পা তাদের বের করার নিয়ম হচ্ছে পায়ের অর্ধেক মাইনাস মাথা। তো পায়ের অর্ধেক কত? 69 হবে পায়ের অর্ধেক, মাথা 42 বিয়োগ করে দাও, 69 থেকে 42 বিয়োগ করে দাও, কত হবে? 27। বলো কারো বুঝতে কোনো অসুবিধা? হ্যালো, বুঝেছো?
ওকে, ওকে, তোমাদের আওয়াজ শুনিতে মনে একটা শান্তি চলে আসে আমার, যে না তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের বোঝাটাই সব থেকে বেশি জরুরি। তোমরা কয়েক মাস সময় দাও, ঠিক আছে? আমি তোমাদেরকে এমন নতুন নতুন অঙ্ক করাবো, নতুন প্যাটার্নের অঙ্ক শেখাবো। একদম খুব ভালো আছে ভাই। আমি চেষ্টা করব তোমাদেরকে এখন এক্সামে যে রিলেটেড অঙ্কগুলো দিচ্ছে বা যেমনটা ঘোরানোর চেষ্টা করছে সেই অঙ্ক যেন আমি তোমাদের সঙ্গে এই প্র্যাকটিস ব্যাচে আলোচনা করতে পারি, ঠিক আছে? তো অঙ্কের প্রতি আমি জানি তোমরা ভালোবেসে ফেলবে অঙ্ককে, অঙ্ককে ভালোবেসে ফেলবে যদি আমাকে কিছুদিন সময় দাও। চলো নেক্সট কোশ্চেন। একটি প্রাসাদে 40 জন ব্যক্তি রয়েছে। যদি প্রত্যেক ব্যক্তি অন্য প্রত্যেক ব্যক্তির সাথে করমর্দন করে, তো মোট করমর্দনের সংখ্যা কত হবে? এখানে 40 হবে এটা, হ্যাঁ, 80 নয় কিন্তু, ওটা বাংলায় চলে এসছে। আচ্ছা, এইগুলো সহজে মনে রাখার ব্যাপারটা কি জানো? আমি ফর্মুলা বললে তো তোমরা ফর্মুলা লিখতে পারবে, মনে রাখতে পারবে, কিন্তু সহজ একটু ব্যাপারটা বোঝো। যদি দুজন থাকে, ধরো দুজন ব্যক্তি আছে, ঠিক আছে? দুজন ব্যক্তি, সে তো একবার মাত্র হ্যান্ডশেক করবে। দুজন ব্যক্তি একবার হ্যান্ডশেক করবে। তো ব্যক্তি আছে দুজন, একবার হ্যান্ডশেক করবে। তো দুইজন থাকবে, তার থেকে এক কম, তাকে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? 780, ঠিক আছে। এবার যদি তিনজন থাকতো, ধরো তিনজন আছে, এরা একবার হ্যান্ডশেক করবে, এরা একবার হ্যান্ডশেক করবে, এরা একবার হ্যান্ডশেক করবে, তো 3 বার হবে, 3 বার হবে। তো তিনজন আছে 3, তার থেকে এক কম, তাকে 2 দিয়ে ভাগ, দেখো তিনজনই পাবে। মানে এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে তোমরা। যতজন বলবে, 40 জন বলেছে, তো 40 তার থেকে এক কম আর তাকে 2 দিয়ে ভাগ, তোমরা অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? তো n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে এটা কাটলে কত হয়? 20, 39, 20 হচ্ছে তোমার 78, একটা শূন্য, 780, অ্যান্সার হবে অপশন বি। বোঝাতে পেরেছি? নেক্সট। মোহন প্রথম দিনে 60 টাকা আয় করে, দ্বিতীয় দিনে 50 টাকা খরচ করে, তৃতীয় দিনে আবার 60 টাকা আয় করে, চতুর্থ দিনে 50 টাকা খরচ করে। এই ধারা চলতে থাকে। কোনো দিনে খরচ করার ঠিক আগে তার কাছে 200 টাকা জমা থাকবে। আচ্ছা, তোমাদেরকে যদি একটা ছোট্ট প্রশ্ন করি, বলো তো কত নম্বর দিনে তার কাছে 100 টাকা থাকবে? 200 টাকা বাদ দাও, 100 টাকা, সহজে আসো। তো তোমরা সকলেই বলবে দেখো, প্রথম দিন 60 টাকা খরচ আর দ্বিতীয় দিন 50 টাকা খরচ করে দেয়। তার মানে 2 দিন হলো, তাহলে 2 দিনে তার ইনকাম কত হয়? মানে জমা হয় 10 টাকা। প্রথম দিন আয় করে, দ্বিতীয় দিন খরচ করে, তো 2 দিনে 10 টাকা আয় হয়, 10 টাকা এই সঞ্চয় হয়, হ্যাঁ কি না? এবার তোমাকে যদি তাহলে 100 টাকা কখন সঞ্চয় হবে? 100 টাকা কখন সঞ্চয় হবে? পঞ্চম দিন। পঞ্চম দিনে? হুম, 10তম দিন। দেখো, 10তম দিনে 2 দিন, এইদিকে 100 টাকা করতে গেলে, হ্যাঁ বলো বলো বলো, 20, 20, 9 দিন। ওকে, আর কেউ আমি দেখি কার অ্যান্সার ঠিকঠাক করতে পারো। দেখো, ব্যাপার হচ্ছে আমাকে বলেছে কোন দিন তার কাছে 100 টাকা থাকবে। তো 100 টাকা খরচ করার আগে তো থাকবে, খরচ করার আগে মানে 60 টাকা তো তার কাছে পাবেই। লাস্ট দিন যেটা সেদিন 60 টাকা ইনকাম করবে। তার মানে এর আগে 40 টাকা কোন দিন থাকবে, 40 টাকা কত দিনে খরচ সঞ্চয় করবে, এইটুকু করতে পারলেই বাকি আমাদের কোনো ব্যাপার নাই। এবার 40 টাকা, এদিকে 4 গুণ, এদিকে 4 গুণ, তার মানে 8 দিন 40 টাকা ইনকাম করবে। 8 দিনে 40 টাকা ইনকাম করবে, মানে সঞ্চয় করবে। এবার আর একদিনের মানে নবম দিনে সে তো 60 টাকা ইনকাম করবে। বিজোড় দিনে তো ইনকাম করে, তো বিজোড় দিন মানে নবম দিনে, মানে সেদিন একদিন হবে, সে একদিনে 60 টাকা ইনকাম করবে, তাহলে মোট 9 দিনে 100 টাকা তার কাছে চলে আসবে। দেখো ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। প্রথম দিন যেটা বিজোড় দিন, সেদিন 60 টাকা সঞ্চয় করে, মানে ইনকাম করে। আর সেকেন্ড দিন যেটা জোড়, সেই দিনে 50 টাকা খরচ করে। তো খেয়াল করো,
তৃতীয় যে দিন সেদিন কিন্তু এবার কত হলো, এটা 10 টাকা হয়ে হয়ে গেল, ঠিক আছে, 10 টাকা জমা। তৃতীয় দিনে 60 টাকা ইনকাম করবে, তাই নয় কি? আর চতুর্থ দিনে 50 টাকা খরচ করবে। তাহলে দেখো, খেয়াল করো, এখানে 10 টাকা জমা হবে, আগে 10 টাকা জমা ছিল, এখানে 10 টাকা জমা হবে, মোট 20 টাকা হয়ে গেল। তো 4 দিনে 20 টাকা। পঞ্চম দিন কি করবে, 60 টাকা ইনকাম করবে, 80 টাকা হয়ে গেল, পঞ্চম দিনে 80 টাকা হয়ে গেল। কিন্তু ষষ্ঠ দিনে 50 টাকা খরচ করবে, মানে 10 টাকা থাকবে, মানে 30 টাকা হলো 6 দিনে। সপ্তম দিনে কি হবে, 60 টাকা ইনকাম করবে, মানে 30 টাকা হয়ে গেল, তো 90 টাকা হয়ে গেল। কিন্তু অষ্টম দিনে আবার কি করবে, সে 50 টাকা খরচ করে ফেলবে, মানে এখান থেকে আবার 10 টাকা পেলো, মানে 40 টাকা হলো। আগে 30 টাকা ছিল, এই 10 টাকা 40 টাকা। এবার নবম দিনে 60 টাকা ইনকাম করবে। তাহলে বলো, আগে 40 টাকার এই 60 টাকা ইনকাম 100 টাকা হয়ে গেল নাকি? তো এইগুলো মনে রাখো। তোমাকে যদি বলা হয় যে 70 টাকা কবে ইনকাম করবে, তো প্রথম 2 দিনে 10 টাকা, 3 নম্বর দিনে তো 60 টাকা ইনকাম করবে, মানে 3 দিনে 70 টাকা। সহজ জিনিস, ঠিক আছে। বেশ, আমরা এদিকে যাব না, আমরা এদিকে আসি। বান্দরের ওঠানামা তোমরা পড়েছো, মাইক অন হয়ে আছে, অফ করো। মাইক অন হয়ে আছে কোনো মহান ব্যক্তির, প্লিজ একটু অফ করে দাও। দেখো, আমরা 2 দিনে 10 টাকা ইনকাম পাচ্ছি, 2 দিনে 10 টাকা, খুব ভালো কথা। কিন্তু আমরা যেহেতু আমাকে বলেছে খরচ করার ঠিক আগে, তার মানে ইনকামের দিন অবধি, তো লাস্ট যে ইনকামটা হবে সেটা তো 60 টাকা ইনকাম হবে লাস্ট। তাহলে 200 টাকা জমা করতে গেলে আমাকে 140 টাকা কি করতে হবে, ওই আস্তে 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 140 টাকা জমাতে হবে। আস্তে আস্তে 140 টাকা জমাবো, আর লাস্ট দিন 60 টাকা জমাবো, ইনকাম করব, টোটাল আমার 200 টাকা হয়ে যাবে। এবার আমি তো 2 দিনে 10 টাকা, একে 14 দিয়ে গুণ করলে 140 পাই, তো একেও 14 দিয়ে গুণ করে দাও, তার মানে 28 দিন 140 টাকা ইনকাম হবে, আস্তে আস্তে 10 টাকা 10 টাকা করে, তাই না? এবার 29 নম্বর দিনে কি হবে, 29 নম্বর দিনে 60 টাকা ইনকাম হবে, তাহলে টোটাল কি হবে, 200 টাকা আমার সঞ্চয় হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে 29 দিনে হয়ে যাবে 200 টাকা। অ্যান্সার হবে অপশন ডি। কারোর কোনো রকমের বাধা রয়েছে শিখতে? নেক্সট কোশ্চেন। পি শহর থেকে কিউ শহরে যাওয়ার 2টি বাস টিকিট এবং পি থেকে আর এ যাওয়ার 3টি টিকিটের দাম হচ্ছে 99 টাকা। আচ্ছা, প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। একটা বলেছে কি, না পি শহর আছে, এখান থেকে তুমি যদি কিউ শহরে যাও, তাহলে 2টি বাস টিকিট প্লাস পি থেকে কিউ শহরে 2টি বাস টিকিট এবং পি থেকে আর শহরে যাওয়ার 3টি টিকিটের দাম 99 টাকা। ওকে, আচ্ছা, পি থেকে আর শহরে যদি যাও, তো 3টি বাস টিকিট, এটা ভুল দেওয়া আছে মনে হচ্ছে প্রশ্ন। পি কিউ, ওকে ওকে, একটু আমাকে ভুল মনে হচ্ছে নাকি দেখে। চলো, বলেছে কি, পি শহর থেকে কিউ শহরে যাওয়ার 2টি বাস টিকিট এবং পি থেকে আর এ যাওয়ার 3টি টিকিটের দাম 99 টাকা। তা কি করে হয়? তাহলে তো 5টি বাস টিকিট আমি পেয়েই যাচ্ছি। পি শহর থেকে কিউ শহরে যাওয়ার 3টি টিকিট এবং পি থেকে আর এ যাওয়ার 2টি টিকিটের দাম। এখানে প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে, হ্যাঁ, প্রশ্নটা ভুল দেওয়া আছে। বলো, পি থেকে কিউ শহর এবং পি থেকে আর শহরে যাওয়ার বাস ভাড়া কত? একটা, ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। চেয়েছে কি, পি থেকে কিউ শহর আর পি থেকে আর শহর। ওকে, দেখো, পি থেকে কিউ শহরে যখন যাচ্ছি, তো 2টি টিকিট, তাহলে আমি এটা কি একটা নাম দিতে পারি, ধরো টু টু এ, প্রথমটা এ ধরলাম, প্লাস 3 বি, পি থেকে আর, এটা 3টি টিকিটের দাম, তাহলে 3 বি, 2টি টিকিট আর 3টি টিকিট, মোট হচ্ছে কত, 99 টাকা। আবার
পি থেকে আর দুটি টিকিট, পি থেকে আর কোনটা, পি থেকে আর সেকেন্ডটা, ঠিক আছে, এটা দুটি টিকিট আর এই প্রথমটা তিনটি টিকিট, এই এর একত্রের দাম হচ্ছে 91 টাকা। বলো এতটুকু কেউ বুঝতে পারলে কিনা? এতটুকু বুঝতে না পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। খুব মানে একসঙ্গে দেওয়া নাই, ওই দুটোকে আলাদা দেওয়া আছে, এই দুটোকে আলাদা দেওয়া আছে, ঠিক আছে। বলো বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো। না সবই বাস টিকিট, হ্যাঁ সবই বাস টিকিট। একটা হচ্ছে পি থেকে কিউ দুটি আর পি থেকে আর তিনটি, এর দাম 99 টাকা। তো আমি এটা হচ্ছে পি থেকে কিউ আর এটা হচ্ছে পি থেকে আর, ঠিক আছে, এটার দাম 99 টাকা। আবার পি থেকে কিউ আর পি থেকে আর, এইটা প্রথমটা তিনটি, এটা দুটি, টোটাল 91 টাকা। এবার খেয়াল করো আমাকে তো দুটোই চেয়েছে, করবেটা কি, এই ধরনের আমি দেখতে পাচ্ছি যোগ করলে একই সংখ্যা চলে আসছে, এটা 5a আর এটা পাবো 5b সমান সমান, এটা যোগ করলে কত হচ্ছে, এক দিয়ে দাও 190 টাকা। দেখো 5 দিয়ে সবগুলো কাটা যায় বা 5 কমন নেওয়া যায়, তো 5 কমন নিলে a প্লাস b থাকবে, মানে একে 5 দিয়ে কাটো, একে 5 দিয়ে কাটো, তো একেও 5 দিয়ে কেটে দাও, একে 5 দিয়ে কাটলে কত হবে, 5 3 15, 5 38 টাকা। তাহলে এই টিকিট আর ওই টিকিট টোটাল 38 টাকা হবে। এবার বলো তো কোনটা 38 টাকা আছে অপশনে, দুটি টিকিটের দাম 23 আর 15 যোগ করলে 8 হয়, বি হবে সি, দুটো রয়েছে। এবার তোমার প্রশ্ন হবে স্যার অপশন এ তেও তো 38 টাকা, অপশন বি তেও তো 38 টাকা, কোনটা আমাদের উত্তর হবে? এবার তুমি বলো, কমন সেন্স লাগাও, কমন সেন্স, ঠিক আছে, আছে তো তোমাদের কাছে কমন সেন্স, তাই না? আচ্ছা প্রথমটার কম টিকিট অথচ বেশি টাকা লাগছে, প্রথমটার টিকিট কম অথচ বেশি টাকা লাগছে, তার মানে এই টিকিটের দামটা বেশি। দুটি টিকিট, মাত্র দুটি টিকিট, আর এইটার দ্বিতীয়টা তিনটি টিকিট কিনছে, টোটাল 99 টাকা, তাই না? বুঝতে পারলে হ্যাঁ কিনা বল। বলে না, আমি কি বোঝাতে পারছি না, বুঝতে পারছি না? যদি না পারো তাহলে আমাকে সে ব্রড মেথডে করতে হবে, না পারলে কিন্তু সেই 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ করে করতে হবে, দিয়ে মহা মুশকিলে পড়বে তখন। না তোমরা বুঝতে পারোনি, কেন বলি, এখানে টিকিট কোনটা বেশি, দেখো দ্বিতীয় টিকিটটা বেশি, দামও বেশি, দ্বিতীয় টিকিটটা কম, দামও কম, তার মানে অ্যাকচুয়ালি দ্বিতীয় টিকিটের দামটা বেশি। তোমরা যদি বুঝতে পারতে তাহলে আমার ভুলটা ধরতে পারতে, তোমরা বুঝতে পারোনি, চলো কই বাত নেই, না পারারই কথা, মানে কনফিউজিং তো জিনিসগুলো। দেখো আমি আবারও বলছি, ঠিক আছে, আমি প্রথমে ভুল বললাম যাতে করে তোমরা ধরতে পারো, কিন্তু ধরতে পারলে না। প্রথম যে টিকিটটা রয়েছে সেটা কম আর দ্বিতীয় টিকিটটা বেশি, তো দ্বিতীয় টিকিট বেশি, দামও বেশি, দ্বিতীয় টিকিটও কম, দামও কম, তার মানে কি দ্বিতীয় টিকিটের দামটা বেশি, ঠিক আছে, মানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। যদি না বুঝতে পারো তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ করে এ আর বি এর ভ্যালু তোমরা বের করতে পারবে, আমি জানি, ঠিক আছে, ওগুলো তো আমরা সেই ছোটবেলাতে শিখেছি ক্লাস 9-10-এ, তো সেভাবে করো, ঠিক আছে। 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ আর 3 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করবো, ওটা নেক্সট কোশ্চেন। বলো 229301 সংখ্যাটিতে 9 অঙ্কটি স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য কত? আচ্ছা প্রকৃত মান মানে যেটা সেটাই হয়, তাই না, প্রকৃত মান যেটা সেটাই হয়। স্থানীয় মানটা কি না, 9 কোন জায়গায় আছে, হাজারের ঘরে, মানে এটা 9000, 9000-এর ঘরে আছে, তো 9 এর মান হবে 9000। তো এইবার স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য চেয়েছে, 8991, অ্যান্সার হবে অপশন বি। কারো বুঝতে কোনো অসুবিধা রয়েছে? হ্যাঁ কিনা বলো, গুড। চলো নেক্সট, বলো 5-এর স্থানীয় মান কত? দেখো 5-এর স্থানীয় মান দিয়েছে কিন্তু কি বলতো ঘুরিয়ে দিয়েছে, তাই না। স্থানীয় মান আমরা কি জানি, 5 এখানে আছে তো 5 দেবো, এরপরে যতগুলি সংখ্যা থাকে ততগুলি শূন্য হয়, মানে 5-এর পর কয়টি শূন্য হচ্ছে, 2 4 6 7টি, 5-এর পর
7টি শূন্য। আমাকে একটা সহজ ভাষায় বলো, আমরা 500কে এরকম লিখতে পারি 5 × 100 লিখতে পারি তো? মানে 500 মানে হচ্ছে 5, আর দুটি শূন্য আছে তো একের পর দুটি শূন্য, মানে বলার বক্তব্য আচ্ছা 5000 ধরো, 5000, তো আমরা কি লিখতে পারি 5, তিনটি শূন্য আছে তো একের পর তিনটি শূন্য, একই জিনিস, হ্যাঁ কি না? যদি আমি 5000 এভাবে লিখতে পারি, তাহলে তো আমি উপরটাকে এই যে একের 5-এর পর 7টি শূন্য আছে, তার মানে আমি বলতে পারি 5 × একের পর 7টি শূন্য। কারো কোনো সমস্যা নেই? এবার তারপরে 5 × এই 10 নিতে হয়, 10 এর পরে বাকি যতগুলো শূন্য থাকে। আচ্ছা খেয়াল করো তো, 100 মানে কি? 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার, মানে 10 নিলাম আর দুটি শূন্য তো 2 দিয়ে দিলাম মাথায়, তাই না? 1000 মানে কি? 1000 মানে হচ্ছে 10-এর পাওয়ার 3, মানে 10 দিলাম আর তিনটি শূন্য আছে তো 3 3 লিখে দিলাম মাথায়। তো এখানে একের পর 7টি শূন্য আছে, তো 10 দিলাম 10, আর কতগুলি শূন্য আছে? 7টি শূন্য আছে, তো পাওয়ারে 7 দিয়ে দিলাম, হয়ে গেল, ঝামেলা শেষ। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? বাহ, চলো নেক্সট কোশ্চেন। 2-এর পাওয়ার 10, 3-এর পাওয়ার 6, 5-এর পাওয়ার 3 এবং 7-এর পাওয়ার 5 সংখ্যাগুলির মোট উৎপাদক 2160 দ্বারা বিভাজ্য। কতগুলি উৎপাদক? আচ্ছা প্রশ্ন দেখো, এগুলো সব নতুন প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে? মোট কতগুলি উৎপাদক 2160 দিয়ে ভাগ করা যায়? আচ্ছা তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, ধরো 45 আছে, 45, এই 45-এর কতগুলি উৎপাদককে 3 দিয়ে ভাগ করা যাবে? তো তোমার উত্তর কি হবে? 45-এর কতগুলি উৎপাদককে 3 দিয়ে ভাগ করা যাবে? বলো তোমার উত্তর কি হবে? যদি প্রশ্নই না বুঝতে পারো তাহলে কিন্তু মহা মুশকিল, পরীক্ষার হলে কিভাবে করবে? 45-এর কতগুলি উৎপাদককে 3 দিয়ে ভাগ করা যাবে, এর নিয়মটা কি ভালো করে বোঝো। 15? দেখো 45-এর উৎপাদক কতগুলি, দেখো 45-এর উৎপাদক হচ্ছে 1 আর 45, ঠিক আছে, 3 আর 15, 5 আর 9, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 চলে, এইটা 6টি উৎপাদক আছে। এই 6টি উৎপাদকের মধ্যে এই 3-কে 3 দিয়ে ভাগ করা যায়, এই 9-কে 3 দিয়ে ভাগ করা যায়, 15-কে 3 দিয়ে ভাগ করা যায়, আর 45-কে 3 দিয়ে ভাগ করা যায়, মানে 4টি উৎপাদককে 3 দিয়ে ভাগ করা যাবে। তোমরা বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? তাহলে 45-এর অনেকগুলো উৎপাদক আছে, তার মধ্যে 4টি উৎপাদককে 3 দিয়ে ভাগ করা যায়। এবার এটা বের করার নিয়মটা কি ভালো করে শেখো। এই যতগুলি সংখ্যা বলেছে তাকে 3 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 15। এই 15-র উৎপাদকে ভাঙবে, 15-কে উৎপাদকে ভাঙলে তুমি পাবে কি? 3-এর পাওয়ার 1, 5-এর পাওয়ার 1, মানে একটা 3 আর একটা 5 পাবো। এই যে পাওয়ারে যেটা পেলাম সেটাকে বাড়িয়ে দাও 1 1 করে, 1 আছে 2, 1 আছে 2, কত হবে? 4। মানে বলার বক্তব্য, আরো আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি 45-কে প্রথমে ভেঙে দাও, 3 দিয়ে, 3 3 9 27, ওকে, 3 15 45, আবার 3 দিয়ে ভাগ করলে 3 5, মানে দুটি 3 পাচ্ছ আর একটি 5 পেলে। এবার এই 45-কে 3 দিয়ে ভাগ করার কথা বলছে, তো তুমি করবে কি? 3 দিয়েই ভাগ করে দাও 3-এর পাওয়ার 1, শুধু 3 মানে তো 3-এর পাওয়ার 1, তাহলে তুমি কি পেলে? এই 3-এর পাওয়ার 1 দিয়ে 3-এর স্কোয়ার ভাগলে 3-এর পাওয়ার 1 থাকবে। এবার যেটা থেকে গেল এই পাওয়ারে, সেগুলোকে 1 1 করে বাড়িয়ে দাও, 3-এর পাওয়ারে 1 আছে 2 দাও, আবার 1 আছে পাওয়ারে 2 দাও, বাস 4টি। তাহলে কিচ্ছু না, আমি করব কি? এই যে আমার প্রথমে দেওয়া আছে, একে এইটা দিয়ে ভাগ, এই যে 3 দিয়ে, এইটা হচ্ছে 45 আর এইটা হচ্ছে 3, তাহলে 45-কে 3 দিয়ে ভাগ করেছিলাম। আমরা করব কি? এই যে 2-এর পাওয়ার 10 ইন্টু 3-এর পাওয়ার 6 ইন্টু
5 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার 5, এইটাকে ভাগ করব 21/60 দিয়ে। এবার 21/60 তো লম্বা হয়ে আছে, বাস ছোট করে দাও না। আচ্ছা 2 দিয়ে ভাঙো, 2 1 2, 0 2 8 16, 0 1080। ওকে, আবারও 2 দিয়ে, 5 40, আবারও 2 দিয়ে, 2 2 4, 2 7 14, 270, 2 দিয়ে 1 3 5, এবার যাই 5 দিয়ে, 35 মানে হবে 5 দিয়ে 27 যত সম্ভব। ওকে, আবারও 3 দিয়ে যাই 9, 3 দিয়ে 3, তাহলে আমরা পাচ্ছি কি 4টি 2 পাচ্ছি, তো 2 এর পাওয়ার 4 ইন্টু 3টি 3 পাচ্ছি, তো 3 এর পাওয়ার 3 ইন্টু একটা 5 পাচ্ছি, তো 5 এর পাওয়ার 1, এটাই তো 2160। চলো কাটাকাটি করো। কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি দেখো, 4 দিয়ে 6 কাটলে 10 কাটলে 2 এর পাওয়ার 6 থাকে, ইন্টু 3 দিয়ে 6 কাটলে 3 থাকবে পাওয়ারে, ইন্টু 1 দিয়ে 3 কাটলে 2 থাকবে, 5 এর পাওয়ার 2। আর এটা তো সিঙ্গেল আদমি, তো কি করবে, ওটা থেকেই যাবে। এবার এইটা আমি কাটাকাটি করে পেয়ে গেলাম, এর পাওয়ার গুলোকে এক এক করে বাড়াবো। প্রথমে 7 আছে দেব, 6 আছে দেব 7, ইন্টু এটা আমরা পেলাম কাটাকাটি করে, হ্যাঁ এখান থেকে কাটাকাটি করে পেলাম। এবার পাওয়ার গুলো বাড়িয়ে দাও, 6 আছে 7, 3 আছে 4, 2 আছে 3, আর 5 আছে 6, বাস ঝামেলা শেষ। বলো, 6 3 18, 18 4 72, 72কে 7 দিয়ে গুণ, 7 2 14, 4 একটাতেই 4 আছে শেষে, 504। এইটা হচ্ছে আমাদের উত্তর। বলো, শিখলে নতুন জিনিস? বলো না, শিখলে কি শিখলে না? হ্যালো, শুনতে পাচ্ছ, দেখছো তোমরা? ওকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন একটু সহজ তোমাদের জন্য। কোশ্চেনে বলা হয়েছে কি, কোশ্চেনে বলা হয়েছে 12 পাওয়ার, এক সেকেন্ড। ওকে, স্ক্রিন হঠাৎ করে আমি শেয়ার তো করেছিলাম। আগের কোশ্চেনটা দেখলে তো সমাধান? কেন? ওহো, এবার স্ক্রিন, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? তখন আমাকে বললে না কেন যে স্ক্রিন শেয়ার নেই? কখন বলেছিলে? এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক ছিল, এটা দেখ। আচ্ছা রেকর্ডেড ক্লাস থাকছে, দেখে নিও, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস থাকছে, একটু দেখে নিও প্লিজ। এবার বলো, এই কোশ্চেন দেখতে পাচ্ছ? একক স্থানীয় অঙ্কটি চেয়েছে। বলো একক স্থানীয় অঙ্ক কি হবে? একটা জিনিস সবসময় মনে রেখো, তোমাদেরকে আমি বারবার বলেছি যে 0 1 5 আর 6 যদি থাকে তো সেটাই হয়। তো এখানে দেখো 5 আছে, তার মানে এটা 5ই হবে, এককের অঙ্ক 5ই হবে। আচ্ছা, আমি বলেছিলাম যদি 4 আর 9 এর কথা বলি, তাহলে পাওয়ারে বিজোড় থাকলে কি হবে? বিজোড় থাকলে 4 আর 9 হয়, কিন্তু জোড় থাকলে 4 এর ক্ষেত্রে হবে 6 আর 9 এর ক্ষেত্রে হবে 1, যদি জোড় থাকে। দেখো 4 এর জোড় আছে, 4 এর জোড় আছে মানে আমরা পাওয়ার এককের অঙ্ক কত পাবো? 6 পাবো, ঠিক? হ্যাঁ, 3 এর ক্ষেত্রে কি বলেছিলাম, মানে 2 3 7 8, এটার ক্ষেত্রে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, পাওয়ারের শেষ দুটিকে। তো দেখো পাওয়ারের শেষ দুটি 32 আছে, মানে 4 দিয়ে ভাগ যাবে, ভাগ শেষ 0 হবে। তো ভাগ শেষ যদি 0 হয় তাহলে এককের অঙ্কটা বসাবো আর পাওয়ারে দেব 4। 4 কেন? কারণ ভাগ শেষ 0 মানে 4 যাবে, ভাগ শেষ 1 হলে 1 যেত, 2 হলে 2 যেত, 3 হলে 3 যেত, 4 হলে 0 যায়, এই 0 হলে 4 যায়। হ্যাঁ কি না? তোমরা শিখেছো, হ্যাঁ কিনা বলো? আমি শিখিয়েছি, তোমরা যদি না শেখো তাহলে আমার কিছু করার নেই। আমি তোমাদেরকে শিখিয়েছি, মানে টাইপ ওয়াইজ ব্যাচে শিখিয়েছি তোমাদেরকে,
এমনি নর্মাল ব্যাচে যেগুলো আমি অঙ্ক শেখাই সেখানেও শিখিয়েছি, সেগুলোও শিখিয়েছি। ইউটিউবে ভরি ভরি রয়েছে একক স্থানীয় অঙ্ক বের করার নিয়মগুলো। ঠিক আছে, বাকি কে কে জানো না বলো? সবাই জানো? ঠিক আছে, পরে আমরা দেখছি। ঠিক আছে টুম্পা, এতে 3 এর পাওয়ার 4 মানে 81 হয়, মানে এককের অঙ্ক হবে 1, তার সঙ্গে 6 গুণ, তার সঙ্গে 5 গুণ, সবগুলো যদি গুণ করো তো 30 হবে। 30 মানে এককের অঙ্ক হবে 0। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি, এককের অঙ্ক 0 হবে। ঠিক আছে, আমি পরে ডিটেলস বোঝাবো তোমাদেরকে, ঠিক আছে, চিন্তা করো না। বা টুম্পা আমি তোমাকে লিংক দেবো, দেখে নিও। এটা দেখো, এটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাকে যদি বলা হয়, দেখো এখানে 4টি প্রশ্ন হয়, ঠিক আছে, তোমাকে বলা হয় মোট উৎপাদক কত, মোট উৎপাদক কত। তোমাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় মৌলিক উৎপাদক কত, মৌলিক উৎপাদক কত, এটা প্রশ্ন হতে পারে। 3 নম্বর বলতে পারে জোড় উৎপাদক কত, জোড়। আর 4 নম্বর প্রশ্ন হয় বিজোড় উৎপাদক কত। তো কতগুলো প্রশ্ন, দেখো অনেকগুলো প্রশ্ন হয়, ঠিক আছে। এই 4টি প্রশ্ন আমরা একটা অঙ্ক থেকেই করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে মোট উৎপাদক। মোট উৎপাদক যখনই বলবে তখন কিভাবে বের করতে হয়, কারো মনে আছে? তখন এই পাওয়ারে যেগুলো থাকবে সেগুলো এক এক করে বাড়িয়ে দাও, মোট পেয়ে যাবে। মানে 9 হয়ে যাবে 10, ইন্টু 5 হয়ে যাবে, পাওয়ারে 5 আছে হয়ে যাবে 6, 4 আছে হয়ে যাবে 5, 6 আছে হয়ে যাবে 7। এক এক করে পাওয়ারে বাড়িয়ে দিলাম। তাহলে মোট কত হলো? 7 5 6 30, 3 3 3 4 21, 21 দুটি শূন্য, 21। মোট উৎপাদক কত রয়েছে? 2100। যদি বলে মৌলিক উৎপাদক কত, তো সব থেকে সহজ, পাওয়ার যেগুলো আছে সেগুলো যোগ, বাস যোগ, এগুলোই হবে মৌলিক উৎপাদক। যেগুলো পাওয়ারে দেখতে পাচ্ছ সেগুলো যোগ করে দাও, ঝামেলা শেষ। ঠিক আছে, এটা হবে 24টি, মৌলিক উৎপাদক হচ্ছে 24টি। এবার হচ্ছে জোড় উৎপাদক। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। জোড় উৎপাদক যদি বলে তাহলে জোড়টাকে সেম রাখবে, মানে জোড়ের পাওয়ার 2 হচ্ছে, দেখো জোড়, এই যে দেখতে পাচ্ছ না যেগুলো দেওয়া আছে তাতে 2 হচ্ছে জোড় সংখ্যা, হ্যাঁ কি না? মৌলিক বটে কিন্তু জোড় সংখ্যা। তো জোড়েরটা সেম রাখবে, মানে জোড়ের পাওয়ারে 9 আছে তো 9 রেখে দাও, বাকিগুলোতে এক এক বাড়িয়ে দাও। বাকি আছে 5 হয়ে যাবে 6, ইন্টু 4 আছে হয়ে যাবে 5, আর তারপরেরটা 6 আছে হয়ে যাবে 7। বাস, তাহলে করলাম কি, জোড়টাকে সেম রাখলাম, বাকিগুলো এক এক করে বাড়িয়ে দিলাম, হয়ে গেল সব। ঠিক আছে, আর বিজোড়ের ক্ষেত্রে 9টা মানে জোড়টা আমি দেবই না, বাকিগুলো এক এক বাড়িয়ে দেব, মনে থাকবে। বিজোড় যদি চাই তাহলে পুরো জোড়টাকেই বাদ দিয়ে দেবো আমি, মানে 2 এর পাওয়ারে যেটা থাকবে সেটা পুরো বাদ, বাকি 5 4 আর 6 আছে পাওয়ারে, সেটা এক এক করে বাড়িয়ে দাও। আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার গুণ করো, অ্যান্সার পেয়ে যাবো। বিজোড় কি হবে? 1890, 1890, এটা হবে 210, টোটাল 2100। ঠিক আছে, কারণ টোটাল মোট 2100 ছিল, তার মধ্যে জোড় হচ্ছে 1890 আর বিজোড় হচ্ছে 210। ক্লিয়ার? কারো কোনো সমস্যা বুঝতে? আমি কিন্তু 4টে জিনিস একটা ক্লাসে একটাইতে বলে দিলাম। নেক্সট বলেছে 4050 সংখ্যাটিকে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়, সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আছো আর যারা ইউটিউবে ক্লাসটা দেখছো, তোমাদের আশা করছি যদি ক্লাসটা তোমরা নাও, পারচেস করো, তাহলে অনেক উপকারে আসবে। তো দ্বিধাগ্রস্ত হও না, আমি চেষ্টা করবো তোমাদেরকে 1000% দেওয়ার। ঠিক আছে, তো অনায়াসে নির্দ্বিধায় ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা আমরা অ্যান্সার বের করার চেষ্টা করি। প্রশ্নটা ভালো করে বোঝো, বলেছে কি 4050 সংখ্যাটিকে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা হবে। তো প্রথমে পূর্ণ সংখ্যা হতে গেলে জোড়ায় জোড়ায় আনতে হয়, তো কত সেটা আমরা দেখব। দেখো 4050 একে ভাঙো,
2 দিয়ে, তাহলে পারবো 2 0 2 5, এরপর আর 5 দিয়ে যাবে, 5 4 20, 0 5 5 25, আবারও 5 দিয়ে যাই, 5 8 40 81, এটা হবে 9 9 81। তো খেয়াল করো দুটি 9 আছে, দুটি 5 আছে, দুটি কি আছে, দুটি 5 আছে, ঠিক আছে স্যার, একটি 2 আছে, তাহলে পূর্ণবর্গ হতে গেলে কি গুণ করতে হবে? ক্লাস থেকে বেরিয়ে আবার জয়েন কর। হ্যাঁ, এখানে 2 গুণ করতে হবে, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এবার প্রশ্ন কিন্তু আমাদের এটা বলেনি যে কত গুণ করতে হবে, বলেছে যে সংখ্যাটা হবে পূর্ণবর্গ, তার বর্গমূল কত। তো এইটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এর বর্গমূল কত হবে, মানে দুটি 9 জন্য একটি 9 বেরিয়ে আসবে, দুটি 5-এর জন্য একটি, আর দুটি 2, তার মানে 90 হবে বর্গমূল। যে পূর্ণবর্গ সংখ্যাটা পাবো তার বর্গমূল হবে 90। অ্যান্সার হবে অপশন সি। ক্লাস দেখতে না পেলে একবার ক্লাস থেকে বেরিয়ে আবার জয়েন করো, আশা করছি দেখতে পাবে, ঠিক আছে? বলো, কারো বুঝতে কোনো অসুবিধা? নেক্সট কোশ্চেন, যদি কোনো সংখ্যার বর্গের শেষে অঙ্কটি 1 হয় তবে সেই সংখ্যার ঘনের শেষ অঙ্কটি কত হবে? দেখো, কোনো সংখ্যার বর্গ করলে 1 কখন হয় জানো? যখন তুমি 1-এর বর্গ করবে কিংবা 9-এর বর্গ করবে, তাই না? হ্যাঁ, এই দুটি, তাছাড়া অন্য যে কোনো সংখ্যা বর্গ করলে শেষে 1 আসবে না। এবার 1 বলতে শুধু শুধু 1 ভেবো না, মানে শেষে 1 থাকবে, 11 হতে পারে, বা 19 হতে পারে, বা 119 হতে পারে, বা 219 হতে পারে, বা 299 হতে পারে। শেষে যদি 9 থাকে তো বর্গ করলে এককের অঙ্ক 1 আসবে, ঠিক আছে? আমি সেই সেন্সে বলছি কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? তো সংখ্যাটি তুমি যা ধরো না কেন, এককের অঙ্ক যেন 1 হয়। তো এককের অঙ্ক যদি 1 হয় তবেই এককের অঙ্ক 1 হবে, কিংবা এককের অঙ্ক যদি 9 হয় তবেই বর্গ করলে এককের অঙ্ক 1 হয়। এবার আমাকে বলেছে তবে সেই সংখ্যা ঘনের শেষ অঙ্কটি কত? তাহলে 1-এর যদি আমি ঘন করি তাহলে তো 1-ই হচ্ছে। আবার বলো, এই 9-এর যদি ঘন করো, 9-এর ঘন করলে কত হয়? 729 হয়, তাহলে 9 হচ্ছে। তাহলে সেই সংখ্যার ঘন করলে 1 হতে পারে কিংবা 9 হতে পারে। অ্যান্সার হবে অপশন বি, 1 অথবা 9। ঠিক আছে, 1 হতে পারে, 9 হতে পারে। এবার তুমি বলবে দাদা আমি তো 11 নিলাম, 11 তো 1-ই হলো, 9 তো হলো না। আমি বলবো তুমি 11 নিলে কেন? তুমি তো অন্য নিতে পারতে না। 1-এর কিউব করলে, 11-র কিউব করলে কত হয়? 11-র কিউব করলে হয় 1331, এখানেও 1-ই আসছে। কিন্তু তুমি 11 না ধরে যদি অন্য একটা সংখ্যা ধরতে, যেমন 9-এর কিউব, বা 19-এর কিউব, বা 29-এর কিউব, দেখবে শেষে 9 আসবে, ঠিক আছে? তো 1 অথবা 9, বলো কারো বুঝতে অসুবিধা? আরে মাইক অফ করো ভাই, কেন আওয়াজ করছো? প্রথম ক্লাস এটা, ইউটিউবে ফ্রি যাবে। চলো নেক্সট। 13 75 92 সংখ্যাটিকে এমন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করো যাতে কোনো ভাগশেষ না থাকে এবং ভাগফলটি একটি পূর্ণ ঘন সংখ্যা হয়। মজার প্রশ্ন। আচ্ছা, তোমাকে যদি বলি আমি এরকম যে 2 16 সংখ্যাটাকে, ঠিক আছে, ধরো আমি এরকম প্রশ্ন করছি যে না, ধরো 32 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, মানে ভাগ করা যাবে আর কি, ভাগশেষ শূন্য হবে আর ভাগফলটা পূর্ণ ঘন হবে। মানে ভাগফলটাকে কি করা যাবে? ভাগফলটাকে কিউব রুট করা যাবে, কিউব রুট করা যাবে। তো তোমার অ্যান্সার কি হবে? তোমার অ্যান্সার হওয়া উচিত কিভাবে বের করবে? 4, ঠিক, বাহ। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দিয়ে ভাগ করলে 8 পাবো আমরা। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে আর আমরা ভাগফল পাবো 8। তো 8-এর ঘন করা যায় 2, তাই না? 8-এর ঘনমূল করা যায়, তো 4 হবে অ্যান্সার। কিন্তু কি করে বের করব? প্রশ্ন হচ্ছে কিভাবে বের করব। তো এর বের করার নিয়ম হচ্ছে তোমরা 32-কে উৎপাদকে ভেঙে দাও।
2 দিয়ে ভাঙলে আমরা পাবো 16, 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 8, 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 4, 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 2। কয়টি 2 পেলাম? 5টি। ঠিক আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এবার বলো তো, যদি পূর্ণ ঘন হতে হয় তাহলে 3টিতে 1 জোড়া করতে হবে, 3টিতে, হ্যাঁ কি না? তো বলো তো, এখানে 3টি যদি আমি রাখতে চাই তাহলে বাকি কত দিয়ে ভাগ করলে বাকি দুটি পালাবে? 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এই দুটি 2 এর জন্য এই দুটি 2 কেটে যাবে, 3টি 2 পাবো। 3টি 2 মানে আমি ঘন করতে পারবো, মানে পূর্ণ ঘন, সরি ঘনমূল করতে পারবো। 3টিতে একটি বেরিয়ে আসবে, মানে 2 হবে ঘনমূল। তাহলে এক্সট্রা যেগুলো থাকছে সেগুলো বাদ দিতে হবে, সেই সংখ্যাটাই হবে ভাজক, মানে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এক্সট্রা 4 পেলাম, ওই 4 দিয়েই ভাগ করতে হবে। তাহলে প্রশ্ন ভালো করে বোঝো, এখানে যদি এই যে সংখ্যাটি রয়েছে 13, 75, 92, একে 2 দিয়ে ভাগ, এক্সট্রা যেটা পাবো পূর্ণ ঘন মানে 3টিতে 1 জোড়া আসবে, ওই 3টি বাদ দিয়ে এক্সট্রা যেগুলো পড়ে থাকবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। তো সেটা কত আমরা দেখবো। দেখো, এটা প্রথমে 2 দিয়ে 2 6 12, 1 17, 2 8 16, 1 15, 2 7 14, 1 19, 2 9 18, 1 12, 2 6 12, জোড় সংখ্যা মানে আবার 2 দিয়ে যাবে। 2 3 6, 2 4 8, 2 3 6, 1 19, 2 9 18, 1 16, 2 8 16, বাহ, আবারও 2 দিয়ে যাবে। 2 1 2, 2 7 14, 2 1 2, 2 9 18, 1 18, 2 9 18, আর যাচ্ছে না 2 দিয়ে। এটা সবগুলো যোগ করলে 9 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে যাবে। 3 3 3 5 15, 2 21, 3 7 21, 3 3 3 3, চলো আবারও 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 27, 3 9 27, 1 1। এই তো ঝামেলায় পড়ে গেলাম। চলো কত দিয়ে যাবে? 7 2 14, 5 51, 7 7 49, 7 দিয়ে যাচ্ছে। 3 দিয়েও তো যাচ্ছে, এটা না 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, তো যোগ করলে 12 হচ্ছে, 3 দিয়ে যাবে। 3 6 18, 1 থেকে 11, 3 3 9, 2 থেকে 3 7 21, আর 3 দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, 637। 7 দিয়ে যাচ্ছে 63 না, 7 9 63, 1, আবার 7 দিয়ে যাই 13। বাস, আমরা কি পেলাম? 3টি 2 পেয়েছি, 3 2 2 2 2 2, 3টি 3 পেয়েছি, মানে পূর্ণ ঘন, বুঝতে পারছো? 3টি আসছে। 7 আমার 2টি আছে গো, উফ, আর একটা আছে 13। তো বলো তো, পূর্ণ ঘন পেতে গেলে 3টি পেয়েছি, জোড়া নেই 7-এর, তো 7 দিয়ে ভাগ, 2টি 7 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 7 পালাবে। আর 13 আছে, 13 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 13 পালাবে, হ্যাঁ কি না? তাহলে বলো, উপরের সংখ্যাটিকে নিচের সংখ্যাটি দিয়ে ভাগ করা যাবে কি না? যাবে তো। 7 7 13 দিয়ে এই 7 7 13 ভাগ করে দিলাম, তাহলে ভাগফল হচ্ছে এটা। আর ভাগফল থাকে একটা পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন কেন? কারণ 3টে আছে, মানে পূর্ণ ঘন, তাই না? এই যে 3টে আছে এর ঘনমূল চেয়েছে, কিউব রুট চেয়েছে। তো বলো তো, এই 3টিতে জন্য একটি করে বেরিয়ে আসে, তো 3টি 2 আছে, ঘনমূল করলে কয়টি 2 বেরিয়ে আসবে? একটা। আর 3টি 3 আছে, একটা 3 বেরিয়ে আসবে, মানে তাদের ঘনমূল হবে 6। অ্যান্সার হবে অপশন ডি, ভাগফল যেটা সেটা। ঠিক আছে, বোঝো তো? ভাগফল যেটা পড়ে থাকে, এইটাতে ভাগ করলাম, এতবার গেল, ভাগশেষ এটা পড়ে থাকলো। ঠিক আছে, ভাগশেষ 0 আর ভাগফল হচ্ছে ওটা। আশা করছি বুঝতে পেরেছো। আরো কোনো রকমের সমস্যা? এটা সহজ, এটা সহজ। এই 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে, যদি উপরে 1 2 3 4 থাকে, একে 5 দিয়ে ভাগ করলে যদি 1 থাকে তো 1 ভাগশেষ, 2 থাকলে 2 ভাগশেষ, 3 থাকলে 3 ভাগশেষ, 4 থাকলে 4 ভাগশেষ। যেমন ধরো 24কে তুমি 5 দিয়ে ভাগ করছো, এককের অঙ্ক কত? 4, তার মানে 4 ভাগশেষ থাকবে। তুমি করে দেখো, 4 ভাগশেষ থাকবে। যদি ধরো 33, একে 5 দিয়ে ভাগ করছো, এককের সংখ্যা 3, তো 3 ভাগশেষ থাকবে। মানে বলার বক্তব্য, 5-এর থেকে কম হলে সেটাই হয়। এবার উপরে যদি 5 বা 0 হয়, 5 বা 0 হয়, তাহলে ভাগফল কি হয়? ভাগফল 0, ভাগশেষ 0 হয়, কারণ ভাগ করা যাবে, তো ভাগশেষ সবসময় 0 হবে। কিন্তু ব্যাপার হচ্ছে
যদি 5-এর বেশি থাকে, ধরো 6 আছে এককের অঙ্ক, 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ হবে। মানে কত বেশি? 1 বেশি তো 1 ভাগশেষ। যেমন 16কে ভাগ করো 15 দিয়ে, 5 দিয়ে, 5 3 15, 1 ভাগশেষ। তো এককের অঙ্ক 6 হলে 1 ভাগশেষ। তুমি যদি 17 হতো না তো 2 ভাগশেষ হতো, যদি 18 হতো তো 3 ভাগশেষ হতো, 19 হলে 4 ভাগশেষ, যদি 19 হতো দেখতে 4 ভাগশেষ আসছে, কারণ 5-এর থেকে 4 বেশি। 20 হলে তো 0, তখন 0 ভাগশেষ, শেষে 0 বা 5 হলে 0 ভাগশেষ হয়। বুঝতে পেরেছো? এবার তাহলে 5-এর থেকে বেশি না 6 সেটা দেখবো। এবার 6 দেখো, এককের অঙ্ক 6 হলে পাওয়ারে যাই থাক না কেন এককের অঙ্ক 6 হয়, আর 6কে 5 দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকে। অ্যান্সার হবে অপশন সি। কারো বুঝতে অসুবিধা? আচ্ছা, 1 থেকে বিজোড় সংখ্যার যোগফল, বর্গের যোগফল চেয়েছে। 1 থেকে 23 পর্যন্ত বিজোড় সংখ্যার বর্গের যোগফল চেয়েছে। তোমাদেরকে সিম্পলি বলি, জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক কোনো সমস্যা নেই, শেষটা লিখবে, তারপরের দুটি গুণ করে দেবে, 24 আর 25। ঠিক আছে? তাকে 6 দিয়ে ভাগ, পরপর দুটি লিখে দেবে, তাকে 6 দিয়ে ভাগ, অ্যান্সার হবে। এবার তর্কের খাতিরে তোমরা যদি বিশ্বাস না হয়, ধরো এগুলো নেই, ঠিক আছে, ধরো এই দুটি আছে, 1-এর আর 3-এর, আমি বলছি 3টাকে নাও, তারপরে পরপর দুটি লিখে দাও, 6 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখো 3-এর সঙ্গে 6 কাটলে 2, 2-এর সঙ্গে 4 কাটলে 2, 5 2 10। দেখো এই দুটির যোগফল 10 হবে, করো, 10 হবে নাকি? বাহ! আচ্ছা, যদি তুমি এখনো তোমার মধ্যে কোনো কনফিউশন থাকে একটু আধটু, তো ধরে নাও যে এইগুলো নয়, 5 অব্দি আছে, 5 অব্দি আছে, আমি বলছি 5, তার পরের দুটি লিখো আর তাকে 6 দিয়ে ভাগ করে দাও, 6 6 কেটে যাবে 35। দেখো এটা তো 35 পাবে, এটা তো পাবে 1 প্লাস এটা মানে হচ্ছে 9 প্লাস এটা মানে হচ্ছে 25, এই সবগুলো হচ্ছে 35, হ্যাঁ কি না? তাহলে আর ঝামেলায় যাব না, 23 আছে, তার পরের দুটি লিখে দেব, 24 এবং 25, 6 দিয়ে ভাগ করব, 6-এর সঙ্গে এটা কাটলে 4, তাহলে হচ্ছে 2300, এটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। অসাধারণ না? নেক্সট কোশ্চেন। একটি ঝুড়িতে ফল প্রতি মিনিটে 3 গুণ হয়, 1 ঘন্টায় ঝুড়িটি সম্পূর্ণ ভর্তি হয়, কত সময়ে এটি 1-এর 81 ছিল? দেখো আমি দ্বিগুণ তোমাদেরকে শিখিয়েছি, প্রতি মিনিটে দ্বিগুণ হয়, দিয়ে লিখতাম কি, হাফ লিখতাম, কিন্তু 3 গুণ হলে 1-এর নিচে 3 দেব, ঠিক? এবার বলো তো, আমাকে করতে হবে 1/81, এটা আনতে হবে, তো 3-এর পাওয়ারে কত দিলে 81 হয়? 4। তার মানে এইটা ছিল 4 দিন আগে, টোটালের 4 দিন আগে, টোটাল মানে তো 60 মিনিট, 1 ঘন্টায় পূর্ণ হয় মানে 60 মিনিটে পূর্ণ হয়, তার 4 দিন আগে মানে 56 নম্বর দিনে এইটা ছিল 1-এর 81, 56 নম্বর দিনে, মানে অপশন ডি। এবার তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে ব্যাপারটা বোঝো, নর্মালি বুঝিয়ে দিই একবার, বলো তো, 60 নম্বর দিনে তো এক অংশ ছিল, মানে পুরোটা ভর্তি ছিল, 59 নম্বরে কত ছিল? 1-এর 3 হবে, মানে যত পেছন দিকে যাবে তত ভাগ হতে হতে যাবে। দেখো 59-এ কি হবে? 1-এর 3, তাহলে 60-এ, 60-এ কত 3 গুণ হয়, 3 দিয়ে গুণ করো, দেখো 60-এ 1 নাই, তাই নয় কি? 3 গুণ করে দাও, তো সামনের দিকে যদি 3 গুণ করো তো পেছন দিকে আসলে 3 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কি না? তো 58 নম্বর দিনে আরো 3 দিয়ে ভাগ করে দাও, আরো 3 দিয়ে ভাগ, মানে 1-এর 9 হয়ে যাবে। 57 নম্বর দিনে আরো 3 দিয়ে ভাগ করে দাও, 1-এর 9 কে 3 দিয়ে ভাগ করলে 1-এর 27 হয়ে যাবে। 56 নম্বর দিনে আবার আরো 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 81 হয়ে যাবে, এটাই তো চেয়েছে, হ্যাঁ কি না? কিন্তু আমরা এভাবে করব না, খুব সহজ, 1-এর 81 দিয়েছে, তাকে কনভার্ট করো, 3 গুণ তো, তাহলে পাওয়ারের 3 দাও, কত দিলে 81 হবে? তো পাওয়ারে 4 দিলে 81 হয়, মানে 4 দিন কম, টোটাল থেকে 4 দিন কমিয়ে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। নেক্সট কোশ্চেন। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যার ঘন তার নিজের সমান, বলো উত্তর বলো।
এমন একটা সংখ্যা বলো যাকে ঘন করলে সেই সংখ্যাটাই হবে। এক হবে, ধরো এক্স, তো তো এক্স এক্স আর এক্স এর ঘন এই দুটি সমান। তোমরা সকলেই বলছো এক, এক আর একের ঘন, একের ঘন দুটি সমান, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কিন্তু মাথা মোটারা, গাধা গেধিরা, আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা বলো। যদি মাইনাস এক করো, মাইনাস ওয়ান করো, দেখবে দুটি সেম আসছে। মাইনাস ওয়ান মানে তো মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান এর ঘন করলেও মাইনাস ওয়ান, এইটা সেম। কোনটা ক্ষুদ্রতম, এক ক্ষুদ্রতম না মাইনাস ওয়ান ক্ষুদ্রতম? ছি, 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 ছি। নিচের কোন মূলদ সংখ্যাটি একের চার ও একের দুই এর মধ্যবর্তী স্থানে অবস্থিত? আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি ফেস করো কখনো, ঠিক আছে, ঠিক আছে, তো এক কাজ করবে, দশমিকে নিয়ে আসবে। একের চার মানে হচ্ছে 0.25, আর একের দুই মানে হচ্ছে 0.50, 50, 0.50 আর 0.25 এর মাঝে কোনটা সেটা বের করো। একের ছয় মানে কত হবে? দশমিক দাও, কত পাচ্ছ? ছয় একে ছয়, এটা হবে না কেন বলো তো? 0.2 আর 0.5 এর মাঝে হবে, তো এটা আমাদের নয়, 0.1 আছে। একের আট মানে কত হচ্ছে? একের মান আট মানে হচ্ছে 0.125 হবে, এটাও হবে না। তিন 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 দশমিক দাও 30, পাঁচ ছয় 30, এটা পার হয়ে যাচ্ছে না, পাঁচের পার হয়ে যাচ্ছে, এটাও হবে না, তাহলে এটাই হবে। তিনের আট, তিনের আট দশমিক দাও 30 হয়ে যাবে, আট তিন 24, আট তিন যদি 24 হয়, তো 0.3 চলে আসছে না, 0.5 তাই না? তো 0.37 আসবে এরকম, তো এটা 0.37 তো মাঝে আসছে, 0.2 আর 0.5 এর মাঝে, তো অপশন ডি হবে উত্তর। এটাকে এইভাবে করবে সবসময়, মনে থাকবে। নেক্সট দেখো, প্রশ্ন বলেছে রুট আন্ডার এত স্কোয়ার। আচ্ছা, এগুলোকে ফর্মুলা ধরে আনতে হয়। দেখো, ঠিক আছে, রুট তো রুট দাও, এইটাকে এ ধরো, তাহলে এ স্কোয়ার, প্লাস এইটা, আচ্ছা এইটা বি ধরো, তাহলে তো বি স্কোয়ার, প্লাস এইটা, এটা এ ধরেছি, এটা বি ধরেছি, এটা এ দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো মাঝেরটাতে আমরা এ পেয়েছি। আচ্ছা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আনতে হবে, তো বি 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 টু বি আনতে হবে, টু পাইনি আর বি পাইনি, এই দুটি পাইনি। আচ্ছা, টু বি এই দুটি গুণ করলে কি এইটা হচ্ছে দুই, বি মানে হচ্ছে 0.308, গুণ করলে হচ্ছে 0.616, এটা হচ্ছে। তার মানে এই মালটাকে আমরা বলতে পারি টু বি, এই মালটা হচ্ছে টু বি। তাহলে টু বি আর এ তো আছে, তো টু এ বি হয়ে যাচ্ছে, তার মানে এইটা আমরা পাচ্ছি। আর এইটা মানে কি? ও হো হো, খুব ভালো কথা, ঝামেলা শেষ। আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা মানে হচ্ছে রুট আন্ডার, এইটার ভেতরটার মানে কি, এটা মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, তার মানে পাবো এ প্লাস বি। এ প্লাস বি কত হবে? এই দুটি যোগ করে দাও, তিন নয় আট, হাজার, হাজার মানে কত হচ্ছে গো? এক, ওয়ান, ওকে ওয়ান, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, এ আর বি যোগ করে দাও, ওয়ান হবে, পয়েন্ট এরকম পাবে, 1.000 পাবে, 1.000 মানে ওয়ান। বোঝা গেল? নেক্সট, কে এর মান কত হলে 11 দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য তার নিয়ম হচ্ছে জোড় স্থানে যেগুলো আছে সেগুলো লিখো, মাইনাস বিজোড় স্থানে যেগুলো আছে সেগুলো লিখো, এবার হতে হবে 0 কিংবা 11। তো দেখো, বিজোড় স্থানে কি আছে? 4 আছে, 6, 10, 10 আর 2 12, 12 আর এখানে 3, 12 আর 3 15, আমি এটাতে 15 লিখছি কেন? কারণ এইটাতে কে পাবো, এইটাতে কে পাবো, 0 আর 1, তো একই হবে, 1 আর কে মানে 1 প্লাস কে, তো কে প্লাস 1 পাচ্ছি। আচ্ছা, 15 থেকে 15 বাদ দিলে 0 হয়, তাহলে এটা যদি 15 হয়, কে প্লাস 1 এটা যদি 15 হয়, তাহলে কে এর মান হবে 14। কিন্তু খেয়াল করো, কে তো একটি মাত্র অঙ্ক, কে তো 14 2 নম্বর হয়ে যাচ্ছে, হবে না, 0 আনলে হবে না, কি আনতে হবে তাহলে? 11 আনতে হবে। আচ্ছা বলো তো, কত থেকে 15 বাদ দিলে 11 হবে?
উল্টো করে লিখতে হবে, তাই না? ঠিক বলেছো, উল্টো করে লিখতে হবে। ঠিক আছে, বিজোড় স্থানেরটা প্রথমে লিখো 15, আর এটা হবে k+1। তাহলে 15 থেকে কত বাদ দিলে 11 হবে? 4 বাদ দিলে। তো মানে এটা মানে 4 ধরো, মানে k+1 এটা যদি 4 হয় তো k এর ভ্যালু হবে 3। এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? চলো, আর নেই 25টি। 25টি করে অঙ্ক করবো আমরা প্রত্যেক ক্লাসে, ঠিক আছে? আর আপাতত আমরা এই যে এগুলো রয়েছে, কি বলে, চ্যাপ্টার গুলো রয়েছে, এই চ্যাপ্টার গুলোকে এক এক করে ফলো করেই আমরা করবো প্রথমত। তারপরে আমরা তখন মিসলেনিয়াস করবো, ঠিক আছে? বলো, ক্লাস কেমন ছিল, অঙ্ক কেমন ছিল বলো? এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, দেখি নামগুলো। ওকে,